টমাস ডুলি নিজেকে লিওনেল স্কালোনি বলে দাবি করতে পারেন। শুনে আগেই রাগ হবেন না। অন্তত স্কালোনির সঙ্গে তার একটা মিল আছে যে জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম যেদিন শহরে পা রাখলেন, পা রেখেই দেখলেন যে তার পদত্যাগের দাবিতে মিছিল হচ্ছে। স্কালোনিরও এই ঘটনাটা ঘটছিল। কিন্তু পার্থক্য তো অনেক। স্কালোনি তখন আর্জেন্টাইন হিসাবে আর্জেন্টিনায় ফিরে আসছিল। আর টমাস ডুলি বাংলাদেশে পা রাখতেছেন জার্মান একজন আমেরিকান কোচ হিসাবে। আমাদের ফুটবল ভক্তরা এটা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ যে ডুলি কেন কোচ। তার চেয়ে বলা ভালো ডুলি কেন কোচ এটা নিয়ে যত না ক্ষোভ, তার চেয়ে বেশি যে কোচ নিয়েই লুকোচুরিটা কেন হলো। মানে কোলম্যান বা অন্যদের নিয়োগ দেওয়া হচ্ছে যে একটা ভাব করা হলো, কিন্তু আসলে ভেতরে ভেতরে ডুলিকে নিয়োগ দিয়ে ফেলা হলো। এটা নিয়ে সবাই ক্ষুব্ধ। এখন কথা হচ্ছে যে এই ক্ষোভ তো দীর্ঘদিন পুষে রাখলে চলবে না। কাজটা বাফুফে অবশ্যই ভুল করছে, যেটা বলা হচ্ছে সেটাই যদি সত্যি হয় অবশ্যই ভুল করছে, অবশ্যই খারাপ কাজ হয়েছে। কিন্তু সেটা নিয়েই তো আমরা দীর্ঘকাল চলতে পারবো না। আমাদের এখন টমাস ডুলিকে নিয়েই চলতে হবে, অন্তত যতক্ষণ না পর্যন্ত তাকে টেস্ট করা হচ্ছে। সে যদি মারাত্মক ব্যর্থ হয় তাকে তার পদত্যাগের দাবিতে আমাদের সবারই পদত্যাগে নামতে হবে। কিন্তু যতক্ষণ ব্যর্থ না হচ্ছে, যদি সে রেজাল্ট এনে দিতে পারে, স্কালনি হবে সে দাবি করতেছি না, কিন্তু রেজাল্ট এনে দিতে পারে, তাহলে তাকেই সমর্থন দিতে হবে আমাদের। এবং যতক্ষণ সে রেজাল্ট আনার মতো পরিস্থিতিতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। আমরা একটু আজকে আলাপ করব যে টমাস ডুলির আসলে বাংলাদেশে আসাটা কতটা কার্যকর হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। প্রোফাইলে তো বাকিদের চেয়ে একটু লো প্রোফাইল কোচ। এখন আমরা দেখি যে টমাস ডুলি আসলে বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবেন। ক্যাবরেরা চলে যাওয়ার পরে আমরা যখন নতুন কোচের বিজ্ঞপ্তি দিল বিএফএফ, তখন অভূতপূর্ব একটা সাড়া পাইছি। অভূতপূর্ব। সেটা আমি আগেও বলছি যে আমাদের ন্যাশনাল ফুটবল টিমের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। এই ব্র্যান্ডটাকে অনেক কোচই তার ট্রানজিশনাল ক্যারিয়ারে কাজে লাগাতে চায়, যে এখানে কিছু একটা করতে পারলে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা যাবে। ফলে অনেক বড় বড় কোচ যারা এই মুহূর্তে ভালো কোথাও নাই, তারা এখানে সিবি দিছিলেন। 350 সিবি পড়ছিল, তার মধ্যে অন্তত 8-10 জন বেশ নাম করা কোচ ছিলেন, যাদের নাম সবাই এক বাক্যে জানত। বিশেষ করে রোজারিও মেইকেল, ক্রিস কোলম্যান আর বার্নস্টক, এই তিনজনে নিয়েই সবাই বেশি আশাবাদী ছিল। শেষ পর্যন্ত কোলম্যানের সঙ্গে ডিল হয়ে যাচ্ছে বিএফএফ এরকম একটা ফ্লেভার ছড়ায় দিল। অন্তত আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই বললেন যে কোলম্যানই তার পছন্দ এবং কোলম্যানের বাজেটের অর্ধেকটা এনএসসি বা ক্রীড়া মন্ত্রণালয় দেবে, এরকমও কথাবার্তা বলা হলো। সবাই ধরে নিল যে কোলম্যান হয়ে যাচ্ছে। তো কোলম্যানের সঙ্গে এবং স্টার্কের সঙ্গে আসলে যা ছিল এক জায়গায়, সেটা হচ্ছে তারা ফুল সেট আপ নিয়ে আসতে চাচ্ছিল, যেটাতে অনেক টাকা লাগে। শেষ পর্যন্ত কোলম্যান আমরা শুনলাম যে শুধু সহকারী ছাড়া কাউকে আনতেছে না, এবং সেটাও 30-এ মেকআপ হয়ে যাচ্ছে, $30,000। এই কথাগুলো যখন বলা হচ্ছে, তখনই এখন আমরা জানতে পারতেছি যে ততদিনে টমাস ডুলির সঙ্গে বিএফএফ এর মোটামুটি ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে কোলম্যান টোলম্যান এরা কেউ না, আসলে আসছে টমাস ডুলি। আমি ওই সময় একটা কন্টেন্ট করছিলাম, আমি দেখলাম যে আমার ভিউয়াররা কত বেশি খবর রাখেন। আমার ভিউয়ারদের সঙ্গেই আমার সোর্সিং করতে হবে। ওই সময় আমি যেদিন কোলম্যান নিয়ে কন্টেন্ট করলাম, আমি তো এত আসলে ডিপলি খবর রাখি না, কিন্তু শুধু আমি না, আমি দেখলাম সবাই কোলম্যান নিয়ে ব্যস্ত তখনও। ওই সময় আমার এখানে একজন কমেন্ট করলেন যে আপনারা এইসব নিয়ে ব্যস্ত আছেন, আসলে ভেতরে ভেতরে টমাস ডুলির সঙ্গে চুক্তি হয়ে গেছে। উনি কোত্থেকে জানছেন জানি না, কিন্তু ব্যাপারটা এখন দেখা যাচ্ছে সত্যি যে টমাস ডুলির সঙ্গে চুক্তি হয়ে গেছে। এখন এই যে নাটকীয়তাটা, এটাকে ভক্তরা এক ধরনের প্রতারণা হিসাবে নিচ্ছেন, যে ভাই টমাস ডুলিরই আনবেন তো আনেন, সেটা শুরু থেকে বললেন না কেন? কেন কোলম্যানরে নিয়ে নাটক করলেন? আপনি যখন কোলম্যানরে নিয়ে প্রেসে কথা বলতেছেন, তখন তো টমাস ডুলি গায়না থেকে চাকরিতে রিজাইন দিয়ে দিছে। তার মানে আপনার ভরসা পেয়েই টমাস ডুলি রিজাইন দিছে, এগুলো তো এখন আমরা জানতেছি। ইভেন ট্রান্সফার মার্কেটেই তারে 19 তারিখ থেকে আমাদের বাংলাদেশের প্রধান ম্যানেজার হিসেবে দেখানো হচ্ছে। মানে 19 তারিখের আগে তার কন্ট্রাক্ট পেপারের কপি ট্রান্সফার মার্কেটওয়ালারা পেয়ে গেছে। ওরা কন্ট্রাক্ট পেপার নিশ্চিত না হয়ে কখনো আপডেট করে না। এখন আজকে হচ্ছে 22 তারিখ, তার মানে আরও 4 দিন আগে সে কন্ট্রাক্টেড হয়েছে, আজকে সে ঢাকায় পা রাখছে কন্ট্রাক্টেড কোচ হিসাবে। এগুলো আগে বললেই আর এই ভেজালটা হয় না। এখন কথা হচ্ছে যে এই ভেজালের প্রতিবাদ হচ্ছে, অনেকেই রাগ করছেন, কিন্তু কথা হচ্ছে যে এই জায়গা থেকে তো আমাদের মুভ করতে হবে। আমরা এই যে বিএফএফ এর এই আচরণটা,
এটার কিছু ব্যাখ্যাও আছে, ব্যাখ্যাগুলো করতেছি। এই আচরণকে ধরে তো বসে থাকতে পারবো না। আমাদের ন্যাশনাল টিম তো টমাস ডুলি সামলাক আর যেই সামলাক, হ্যাঁ ক্যাব্রেরার মতো অযোগ্য প্রমাণিত হলে অবশ্যই আমরা সবাই তার বিরোধিতা করব, কিন্তু টমাস ডুলি তো ক্যাব্রেরা না। যত যাই হোক, এটা ঠিক যে কোলম্যান বা ওই স্টার্কের মতো ওই রকম হাই প্রোফাইল সে না। সে হাই প্রোফাইল কোচ না হলেও মানুষ হিসাবে কিন্তু বা খেলোয়াড় হিসাবে কিন্তু টমাস ডুলি বিখ্যাত মানুষ। ফলে টমাস ডুলিকে একেবারে ক্যাব্রেরা বলে উড়ায় দেওয়ার কোনো সুযোগ নাই। টমাস ডুলি যে কোচ হিসাবেও একেবারে ক্যাব্রেরা তা অবশ্যই না। কোচ হিসাবেও তার প্রোফাইল মোটামুটি বাকিদের মতো অত, বাকি 2-3 জনের মতো অত হাই প্রোফাইল না হলেও খেলোয়াড় হিসাবে যেটা বললাম খুবই হাই প্রোফাইল। প্রথমত হচ্ছে ন্যাশনাল টিমের কথা যদি ভাবেন তাহলে 2টা বিশ্বকাপ খেলছে এলো, এবং ইউএস ন্যাশনাল টিমের হয়ে 94-98 2টা বিশ্বকাপ খেলছে। এর মধ্যে 98 বিশ্বকাপে সে ইউএস এর ক্যাপ্টেন্সিও করছে। এটা তার খেলোয়াড়ি জীবনের তুলনায় খুব ছোট্ট একটা ঘটনা। আসলে সে তো জার্মান অরিজিন মানুষ, জার্মানি জন্ম, জার্মানিই খেলছে, ইউএসএ আসলে মাইগ্রেট করছিল, ইউএস ন্যাশনাল টিমের হয়ে অতিথি হিসাবে অনেকটা খেলছে। জার্মানিতে সে কিন্তু বুন্দেসলিগাও জিতছে, বুন্দেসলিগা জিতছে, পরে শালকের হয়ে খেলছে, পরে লেভারকুসেনের হয়ে খেলছে, শালকের হয়ে সম্ভবত ইউরোপাও জিতছে, তখন যেটা উয়েফা কাপ ছিল। প্রমিনেন্ট খেলোয়াড়, খুবই প্রমিনেন্ট খেলোয়াড়। সে ইউরোপে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, ডিফেন্সে এবং ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতো। পরে কোচ হিসাবেই বা তার প্রোফাইলটাকে একেবারে উড়ায় দিই কী করে আমরা। ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমি দেখি সেটা হচ্ছে ক্লিন্সম্যানের আন্ডারে কাজ করা। ইয়র্গেন ক্লিন্সম্যানের আশেপাশে কেউ ছিল এটা দেখলেও আমি তার হাই প্রোফাইল মনে করি, আর যদি জীবনে কিছু নাও করে। ক্লিন্সম্যানের যে মেধা, ইউএস ন্যাশনাল টিমে যখন ক্লিন্সম্যান ছিলেন, ক্লিন্সম্যানের ডেপুটি ছিল। পরে ফিলিপাইন ন্যাশনাল টিমে নিয়ে সে এশিয়া কাপ খেলছে, সে ফিলিপাইন ন্যাশনাল টিম নিয়ে সর্বোচ্চ স্বপ্ন দেখতেছিল, কিন্তু সেখানে প্রথম দফা ওই যে বাদ পড়লো, বাদ পড়ার পরে এটা বোধহয় 4-এর দিকে, পরে আবার ব্যাক করছিল 22-এ। তারপরে এখন গায়না ন্যাশনাল টিমে ছিল সর্বশেষ, সেখানেও সে খারাপ করতেছে না, সর্বশেষ একটা সিরিজে খুব ভালো রেজাল্ট নিয়ে আসছে। সব মিলায় ডুলিরে যারা নতুন ক্যাব্রেরা বলতেছেন তারা আসলে বেশি রাগ করে বলতেছেন। অবশ্যই ডুলিরে আনার যে প্রক্রিয়াটা এটা স্বচ্ছ হওয়া উচিত ছিল, অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত ছিল। আমাদের সঙ্গে এটা করা উচিত হয় নাই, শুরু থেকে বলা উচিত ছিল যে আমরা বাকিদের কথা ভাবতেছি না, আমরা টমাস ডুলিকে আনবো, আর কোনো সমস্যা নেই। আমরা তো দেখতে চাই যে কে আমাদের ন্যাশনাল টিম নিয়ে ভালো করবে, বড় নাম আসলে, বড় প্রোফাইল আসলেই ভালো করবে তা তো না। টমাস ডুলিও একেবারে ফ্রম নো হায়ার আসে নাই, এমন না যে সে নো বডি ছিল, তারও প্রোফাইল যথেষ্ট ভালো। এখন কথা হচ্ছে যে বিএফএফ কেন এটা করলো, আগে সেটা একটু বলে নিই। বিএফএফ করলো মূলত টাকা বাঁচাইতে, তারা সরকারের কাছ থেকে টাকা নিতে চাচ্ছে না। যতদূর ভেতরের খবর শুনতে পাচ্ছি যে তারা যা টাকা দিবে নিজেরাই দিতে চায়, দিয়ে তারা সরকারের কাছ থেকে টাকা নিলে নানা রকম দায়বদ্ধতা থাকে, ওই জায়গাটা এড়াইতে চাচ্ছে। সেক্ষেত্রে ডুলিকে দিতে হচ্ছে 12,000, ডুলি বেতন পেতেন গায়নায় 8,000, এখানে 12,000 দিতে হচ্ছে, এরকম জনশ্রুতি আছে। আরও কিছু খরচ আছে, ডুলি তার টিম নিয়ে আসতেছে, ফুল টিম না, আরও 3জন নিয়ে আসতেছে সে, একজন ডেপুটি কোচ আনতেছে, একজন সম্ভবত অ্যানালিস্ট, আর একজন গোলকিপিং কোচ, মানে তারা মোট 4জন আসতেছে। আগামী রবিবার তারা সেশন শুরু করবে, তখন আমরা পরিষ্কার পিকচারটা বুঝতে পারবো, বা এর মধ্যে যদি বিএফএফ প্রেস কনফারেন্স করে সবাইকে পরিচয় করা দেয় সেটা আলাদা ব্যাপার। তা না হলে রবিবার হয়তো প্রথম সেশনে আমরা বুঝতে পারবো যে সে কী সেট আপ নিয়ে আসলো। তবে যতদূর জানি যে সে তার সঙ্গে 3জন নিয়ে আসতেছে, সব মিলে 25-এর মতো পড়বে, 25,000-এর মতো। 12 তার, বাকিটা তার এই ডেপুটিদের, 3 ডেপুটির। মানে বিএফএফ এই 25,000 নিজেই দিবে, সে সরকারের কাছ থেকে কোনো টাকা নেবে না। যেটা বুঝলাম আমি ভেতরে ভেতরে, মানে কথাবার্তা বলে সব আচার আচরণ দেখে বুঝলাম যে বিএফএফ আসলে ওই হাই প্রোফাইল কোলম্যানদের থেকে সরে আসার মূল কারণ হচ্ছে তারা কারো কাছ থেকে নিয়ে বড় টাকার কোচ আনতে চায় না, দায়বদ্ধ হইতে চায় না কারো কাছে। সেই জায়গায় ডুলিকে আনাটা হতে পারে ভালো পছন্দ। এখন আপনারা যেটা ভয় পাচ্ছেন বা আমরা যেটা ভয় পাচ্ছি যে ডুলি এসে ক্যাবরেরা হয়ে যাবে কিনা, মানে বিএফএফ এর হাতের পুতুল হবে কিনা, সম্ভাবনা একটু কম, কারণ ডুলি ট্র্যাক রেকর্ড ওই রকম না। ডুলি বরং বিভিন্ন জায়গায় তার নিয়োগকর্তাদের সঙ্গে গ্যাঞ্জাম করার জন্যই খ্যাত। নিয়োগকর্তারা তার ওখানে হস্তক্ষেপ করলেই, তার ইভেন টিম সিলেকশন নিয়ে কথা বললেও সে গ্যাঞ্জাম করে অভ্যস্ত। এটা তার প্রোফাইল দেখতেছিলাম, তারা নিয়ে বিভিন্ন নিউজ টিউজ দেখতেছিলাম। ফলে ডুলি ক্যাবরেরার মতো অসহায় আত্মসমর্পণ করবে বিএফএফ এর কাছে, এটা মনে হয় না।
হ্যাঁ, তাহলেও তারপরেও ডুলিকে যেভাবে নিয়োগ দেওয়া হলো, আবারও বলি সেটা নিয়ে আপনাদের রাগ করা যৌক্তিক। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রবিবার পর্যন্ত রাগ করি, রবিবার সে যখন দায়িত্ব নিয়ে নেবে, ডাগাউটে দাঁড়াবে, তখন থেকে আমাদের তাকে সমর্থন দিতে হবে। ফেডারেশন এবং ন্যাশনাল টিমকে কখনোই এক করে দেখতে হয় না, পৃথিবীর কোথাও তার দেখাও হয় না। এই যে আর্জেন্টিনার ফেডারেশনে এখন নানা রকম দুর্নীতির অভিযোগ চলতেছে, মাদক পাচার থেকে শুরু করে অর্থ পাচার, কত কি অভিযোগ না, তার জন্য আর্জেন্টিনার ন্যাশনাল টিমের ওপর থেকে তো কেউ সমর্থন তুলে নেয় না। ন্যাশনাল টিম আলাদা জিনিস, ন্যাশনাল টিমের কোচ হিসাবে যেহেতু উনি নিয়োগ পাচ্ছেন, যতক্ষণ উনি ফেল না করতেছেন ততক্ষণ আমাদের সর্বোচ্চ সমর্থন দিতে হবে। কারণ আমাদের খেলোয়াড়রা মাঠে খেলবে, হামজা খেলবে, সমিত সোম খেলবে, ফাহিমরা খেলবে, এই সুলেমানরা খেলবে, সব ঠিক আছে, মুরসালিন খেলবে, আমাদের এখানকার যে ছেলেপেলে তারা খেলবে, সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের কিন্তু মূল অ্যাসেট দর্শকরা। আজকে আমাদের ফুটবলটা যে আবার প্রাণ পাইছে, সেই 90-তে মরে যাওয়া ফুটবল যে আবার প্রাণ পাইছে, এর একমাত্র কৃতিত্ব আপনাদের, মানে আমাদের দর্শকদের। আমরা যারা সাংবাদিকতা করছি তারাও এড়ায় এড়ায় থাকছি যে ফুটবলে কেউ নাই, দর্শক নাই, আমরা কি নিয়ে বলবো, কি নিয়ে লিখবো। আমরা ওখান থেকে চোখ ঘুরায় রয়েছে, আপনারা থাকেন নাই। আপনারা ফেসবুকে লেখালেখি করছেন, গ্রুপ করছেন, রাস্তায় নামছেন, নিজেরা বিদেশে খোঁজ খবর নিচ্ছেন, নিয়ে অরিজিন ফুটবলারদের আনছেন। ফেডারেশন উদ্যোগ নেয় নাই, আপনারা উদ্যোগ নিয়ে যোগাযোগ করছেন, আপনারাই আজকে এই স্ট্রাকচারটারে এই জায়গায় নিয়ে আসছেন যেটুকু যা করছেন। এটা পৃথিবী ভুলে যেতে পারে, আমি কোনোদিন ভুলবো না। আমি সারা জীবন বলে যাব, বাংলাদেশে যে সেকেন্ড রেভলিউশন হয়েছিল ফুটবলের, ওটা দর্শকদের করা রেভলিউশন। ফলে এই দর্শক যদি এক মুহূর্তের জন্য সমর্থন তুলে নেয়, এই খেলাটাও ধসে যাবে। আজকে হামজা যে আসছে, এখনো বোধহয় বাংলাদেশে হামজা হামজা যে আসছে, কেন আসছে? একগাদা কমার্শিয়াল করতে আসছে। তাকে কমার্শিয়ালে কেন নেওয়া হচ্ছে আপনারা আছেন বলে। এই জিনিসটা কোনো ফেডারেশন, কোনো অ্যাসোসিয়েশন যখনই বলে যাবে তখনই তারা শেষ। এই ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব জায়গায় হিরো হয় হচ্ছে দর্শকদের জন্য। এখন এই হিরোদেরকে আমাদের সফল করতে গেলে আপনাদের পাশে থাকতে হবে। আমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিকতা যাই বলেন না কেন, আমরা ওই সুদিনের পাখি। আমরা দুধের মাছি বলে না, দুধের মাছি। টিমের সাকসেস থাকবে, আপনারা থাকবেন, আপনারা শুনতে চাইবেন, কন্টেন্ট করব। যদি দেখি আমরা ওখানে কেউ নাই, তাহলে করব না। আমি পার্সোনালি সেটা হয়তো করব না, কিন্তু ওইটা ভরসা রাখবেন না, কেউই থাকবে না শেষ পর্যন্ত আপনারা ছাড়া। ফলে আপনাদের সমর্থনটা লাগবে। আপনাদের সমর্থন ছাড়া এই টিম কোথাও যাইতে পারবে না, এই টিম কোথাও কিচ্ছু অ্যাচিভ করতে পারবে না। এখন রাগ অভিমান ঝেড়ে ফেলে আমাদের এই টিমকে সাপোর্ট দিতে হবে। সামনে বড় বড় আমাদের অ্যাসাইনমেন্ট আছে, এখনও বেশ কিছু ম্যাচ এই সাইকেলে বাকি, তারপরে আমরা নেক্সট সাইকেলে আবার এশিয়া কাপের জন্য ঝাঁপাবো। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, আবার সাব জিততে হবে, অনেক কিছু আছে। এই সময়টা একটু রবিবার পর্যন্ত রাগ প্রকাশ করেন, তারপর থেকে সবাই টমাস ডুলির পেছনেই দাঁড়ান। টমাস ডুলিকেই আমাদের সফল করতে হবে, তা না হলে নতুন কারো কোথাও আবার ভাববো। সে পর্যন্ত শুভেচ্ছা। আর টমাস ডুলি বিশ্বকাপ খেলে আসছেন, বুন্দেসলিগা জিতে আসছেন, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে আসছেন, বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে নিতে না পারেন, আই হোপ যে একটা স্ট্যান্ডার্ড পরিচয় যেন দিতে পারেন বাংলাদেশের। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সবার জন্য ভালোবাসা।